সরকারি রাজেন্দ্র কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। দেখো, তোমাদের 3টি ক্লাস হয়েছে আমার সঙ্গে। সেখানে তোমরা ভেক্টর গুণন সম্পর্কে ধারণা পেয়েছো। সেখানে আমরা দেখেছি যে দুইটি ভেক্টর রাশির গুণন সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিতে পেরেছি যে এখানে দুইটি ভেক্টর রাশির গুণন সম্পর্কে তোমাদেরকে বলেছি। কিন্তু যদি 3টি ভেক্টর রাশি হয় তাহলে সেগুলোর গুণন কেমন হবে? আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব হচ্ছে, আমরা গত ক্লাস ছিল আমাদের ক্রস গুণনের পর, আমরা ভেক্টর ক্রস গুণন নিয়ে আলোচনা করব। ভেক্টর ক্রস গুণন নিয়েও আমরা আলোচনা করব। ওই মানে ক্রস গুণনের যে গাণিতিক সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এখন তোমরা একটু আমরা ভেক্টর ক্রস গুণন নিয়ে আলোচনা করব। এই ক্রস গুণনের যে ব্যবহারিক প্রয়োগগুলো, সেই প্রয়োগগুলো সম্পর্কে তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব। তো ক্রস গুণন সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি সেগুলো নিয়ে আজকে কথা বলবো আমরা। তোমরা এই আলোচনার জন্য খাতা কলম সকলের সঙ্গে রাখো। সকলে আমরা অঙ্ক করব। আজকের আলোচনা থেকে যেটা শিখবো সেটা হলো ভেক্টর গুণন প্রয়োগ করতে পারবো আমরা, আর হচ্ছে পদার্থবিজ্ঞানে ভেক্টরের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো আজকের আলোচনা শেষে। তো শুরুতে আমি গত লেকচার একটু যাচ্ছি। আমি শিখিয়েছিলাম তোমাদের এ ক্রস বি সমান সমান কত শিখিয়েছিলাম? এ বি সাইন থিটা এন হ্যাট, এটা আমরা শিখিয়েছিলাম। যেখানে বলা হয়েছিল যে এর মান হলো যে রাশি দুটির মান এবং এদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের সাইনের গুণফলের সমান, এটা বলা হয়েছিল। আর দিকের কথা বলা হয়েছিল কি? দিকের কথা বলা হয়েছিল যে ভেক্টর গুণফলের দিক উভয় ভেক্টরের ওপর লম্বা বরাবর ক্রিয়াশীল এর দিকে ডানহাতি স্ক্রু নেমে বের করা যায়। দুটি ভেক্টরের সমতলে এদের মিলন বিন্দুতে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করলে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হবে সেদিকই হবে ভেক্টরের গুণফলের দিক। এই কথাগুলো কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে বলার চেষ্টা করেছি। সাথে আমি এও বলেছিলাম যে দেখো, যে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা এন হ্যাট, এই যে বিষয়টি, এটি যে সীমার মধ্যে বা শর্তের মধ্যে কাজ করে সেটা হচ্ছে 0 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইজ ইকুয়াল টু পাই, যেখানে আমরা এখান থেকে এটা দেখিয়েছিলাম এবং সেখানে এবং সাইন এবং কোসাইন লেখেও তোমাদের আমি দেখিয়েছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা কিন্তু ক্রস গুণ সম্পর্কে একটা ধারণা ইতিমধ্যে পেয়ে গিয়েছো। তা আজকে এই ক্রস গুণ সম্পর্কিত আমরা গাণিতিক সমস্যাগুলি দেখব। এখানে ক্রস গুণফলের দিকগুলো আমি দেখিয়েছি, যে এই যে এখানে দিক কেমন, এ ক্রস বি সমান করে কেমন, আবার বি ক্রস এ যদি হয় তাহলে কেমন, এই দিকগুলো তোমরা ইতিমধ্যে এগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা গাণিতিক সমস্যায় চলে যাব। তোমরা সবাই খাতা কলম বের করো। যে পি সমান টোয়াইস আই হ্যাড যোগ থ্রাইস জে হ্যাড মাইনাস 4 কে হ্যাড, কিউ সমান সমান মাইনাস টোয়াইস আই হ্যাড প্লাস জে হ্যাড প্লাস থ্রাইস কে হ্যাড। ভেক্টরদ্বয় যে তল অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এখানে তোমার প্রশ্নটাকে আগে বুঝতে হবে যে ভেক্টরদ্বয় যে তলে অবস্থিত, তাহলে তলের কথা যেহেতু বলা হয়েছে তাহলে সেখানে একটা কি থাকবে? সেখানে দেখো, তল থাকলে পরে তলের কি আছে? ক্ষেত্রফল আছে। তাহলে আমরা এই যে পি ক্রস কিউ ভেক্টর এবং এই ভেক্টরের যে মান দ্বারা আমরা ভাগ করব, সেটা কেমন? যে ভেক্টরদ্বয় যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একক ভেক্টর হবে এন এর ধরছি, প্লাস মাইনাস কত? পি ক্রস কিউ, আর হচ্ছে এর মান। তাহলে তল থাকলে এই যে তলের কথা উল্লেখ করা আছে, সেহেতু আমরা কি বলবো এখানে? পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ এবং এর মান দ্বারা ভাগ করব, প্লাস
মাইনাস, তলের দিক একটা পৃষ্ঠ, এর দিক উপরেও হতে পারে নিচেও হতে পারে, এই জন্য প্লাস মাইনাস। তাহলে পি ক্রস কিউ আমরা জানি, দেখো যে এ ক্রস বি সমান কত, আমরা এটা জানি আই হ্যাট জে হ্যাট কে হ্যাট এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এটাকে যদি আমরা মানে সরল করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো এ ক্রস বি এ আই হ্যাট এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই, এইভাবে কিন্তু আমরা এই যে হলুদ চিহ্নিত অংশ সূত্র আকারে লিখেছি। তাহলে তোমরা এখন খাতা কলম নিয়ে একসঙ্গে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। দেখো পি ক্রস কিউ, তাহলে পি ক্রস কিউর মানটা আমরা বের করে নিই। পি ক্রস কিউ তাহলে কত, আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, এই দেখো আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, তারপর পির সাথে কত আছে 2, আইয়ের সাথে কত আছে 2, তারপর আছে কত 3, তারপরে আছে কত -4, কিউ এর সাথে কত আছে -2, জে এর সাথে এখানে যে সব কিছু নেই, মানে কিছু নেই মানে 1 আছে 1, আর হচ্ছে কে হ্যাটের সাথে কত আছে 3 আছে। তাহলে এটাকে আমরা এখন সরল করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু তোমরা খাতা এখনই তুলবা। আমি ক্লাস শেষে সবাই কাছে আমি জিজ্ঞাসা করব যে কারা কারা তোমরা এটা তুলতে পেরেছো। তো এখন দেখো পি ক্রস কিউ, এই যে আমরা বসালাম। এখন আমরা জানি আই হ্যাট, আই হ্যাট সমান কত, আই হ্যাট এটা বন্ধ করো এটা বন্ধ করো, 3 3 9, আর মাইনাস মাইনাসে প্লাস 4 অক্ষে 4, মাইনাস জে হ্যাট কত, জে হ্যাট 3 দুগুণী 6, মাইনাস মাইনাসে প্লাস আর সূত্রের একটা মাইনাস, তাহলে মাইনাস 4 দুগুণী কত 8, প্লাস কত কে হ্যাট, কে হ্যাটটা দেখো কত 2 অক্ষে 2 3 দুগুণী 6, তাহলে এটাকে আমরা সরল করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 13 আই হ্যাট প্লাস 2 জে হ্যাট প্লাস 8 কে হ্যাট। তাহলে দেখো এর মানটা কত, এর মানটা হলো আমরা এর স্কোয়ার করে দেব, কত 13 এর হোল স্কোয়ার যোগ 2 এর হোল স্কোয়ার যোগ 8 এর হোল স্কোয়ার। এটা আমরা সরল করে আমরা এটা পেলাম √237, তাই সমান সমান কত 15.39। তাহলে দেখো পি ক্রস কিউ কিন্তু পেয়েছি এটা, আর পি ক্রস কিউ এর মান পেলাম কত এটা। তাহলে একক ভেক্টর এন হ্যাট কত, এন হ্যাট সমান সমান এই যে প্লাস মাইনাস পি ক্রস কিউ, পি ক্রস কিউ মানে এই যে দেখো এটা বসিয়ে দিলাম, তারপর আমার এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে প্রত্যেকটা মানকে আমি ভাগ করে দিলাম, আই হ্যাটের জন্য দিলাম, জে হ্যাটের জন্য দিলাম, কে হ্যাটের জন্য দিলাম। তাহলে আমরা দেখলাম যে পি কিউ তলে একক ভেক্টর হচ্ছে কত এত। তাহলে এটা কিন্তু উত্তর হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে। আশা করি তোমরা সকলেই এটা চেষ্টা করছো এবং করতে পেরেছো। আমরা অনেকগুলো অঙ্ক দেখবো, এই জন্য একটা নিয়ে আমরা বসে থাকবো না, আমি পরের অঙ্কে চলে যাই। যতই তোমাদের করা হয়ে থাকে ভালো, আর তা না হলে এই লেকচারটা তো আমি পরে আপলোড করে দেব তোমাদের গ্রুপে, তখন তোমরা দেখে নিতে পারবে। এবার দেখো যে আমরা এই পি এবং কিউ যে তলে সেই তলে একটি একক ভেক্টর, আমরা এটা নির্ণয় করতে পেরেছি। আমরা এই যে এই অঙ্কটা করেছি। এবার দেখো যে এ সমান সমান এত এবং বি সমান সমান এত হলে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছো যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্তটা কি। লম্ব হওয়ার শর্ত কিন্তু আমরা এ ডট বি সমান 0 দেখিয়েছিলাম, আর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ ক্রস বি যদি মান যদি 0 হয় তাহলে আমরা বলবো ভেক্টরদ্বয় কি বলো সমান্তরাল। তাহলে আমরা এখানে দেখো বলছে এর মান দেওয়া আছে, এ ভেক্টর সমান দেওয়া আছে, বি ভেক্টর সমান দেওয়া আছে, তাহলে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমরা এখানে যেটা করব, এ ও বি পরস্পর সমান্তরাল হতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে 0 হতে হবে। তাহলে এ ক্রস বি সমান কত হবে 0 হবে, এ ক্রস বি কত হবে 0 হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু অঙ্কটা আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে। তাহলে এখানে এ সমান দেয়া আছে, এ সমান দেয়া আছে, এ সমান এত, আবার বি সমান দেয়া আছে, বি সমান এত, এই আমরা দিয়েছি। এ ভেক্টর সমান আই হ্যাট মাইনাস 3 জে হ্যাট প্লাস 5 কে হ্যাট, বি ভেক্টর সমান কত এম আই হ্যাট প্লাস 6 জে হ্যাট মাইনাস কত 10 কে হ্যাট। এখানে এম সমান কত, এখানে কত বলো, এম সমান কত, এইটা হচ্ছে আমরা বের করব যে এমটা সমান কত। তাহলে আমরা এখানে কি কাজ করব, আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো এ ক্রস বি। তাহলে এ ক্রস বি সমান আমি জানি কত আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, এখানে কত 1, এখানে কত -3, এখানে কত 5, এখানে কত এম,
এখানে কত 6, এখানে কত -10। এখন এটাকে আমরা সরল করব। কিভাবে সরল করব দেখো, আই হ্যাড আই হ্যাড আই হ্যাড যদি এটা বন্ধ করে দিই তাহলে মাইনাস আছে প্লাস 3 10 30 মাইনাস 30 মাইনাস জে হ্যাড যদি কয় তাহলে -10 মাইনাস 5m প্লাস কে হ্যাড 6 মাইনাস আছে প্লাস 3m। তাহলে এখানে এটা শূন্য হয়ে গেল। তাহলে আমার তো রইল কত, রইল হচ্ছে 5m প্লাস 10 জে হ্যাড প্লাস হচ্ছে 6 প্লাস 3m কে হ্যাড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরা করার চেষ্টা করো। দেখো এই পর্যন্ত তোমরা চলে আসতে পারবে সহজেই। আশা করি তোমরা খাতা কলম নিয়ে এটা তোমরা প্র্যাকটিস করছো। তাহলে এই পর্যন্ত আসলো, দেখো এই পর্যন্ত আমাদের আসবে। হ্যাঁ, এবার আমরা এটা কি করব, আমরা জানি এটা যদি সমান্তরাল হতে হয় তাহলে a ক্রস b সমান কত হতে হবে, 0 হতে হবে। তাহলে a ক্রস b যদি 0 হতে হয় তাহলে এতটুকু সমান সমান কত হতে হবে, এতটুকু সমান কি হতে হবে বলো, 0 হতে হবে। এতটুকু সমান কত হতে হবে বলো, 0 হতে হবে। তাহলে এখন দেখো, তাহলে একটি ভেক্টর শূন্য হলে এর প্রতিটি অংশ আলাদা আলাদা কি হবে, শূন্য হবে। যদি শূন্য হয় তাহলে a ক্রস b সমান আমরা এটা পেলাম। পর দেখো যে এখানে এইটা সমান শূন্য, অথবা এই যে অংশ সমান কত, শূন্য। যদি শূন্য হয় তাহলে এখান থেকে কত, m সমান সমান কত, -2 পেলাম। এখানে m সমান সমান কত পেলাম, -2 পেলাম। অর্থাৎ m এর মান -2 হলে a ভেক্টর ও b ভেক্টর পরস্পরের সমান্তরাল হবে। তাহলে এই জাতীয় অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই কিন্তু আমরা এটা কিন্তু পারবো। আর এটা যদি তোমাদের ভালো মতো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলেই তোমরা কিন্তু এই অঙ্কগুলো দেখবে যে তোমাদের একেবারে স্বচ্ছ ধারণা তোমাদের মধ্যে চলে এসেছে। এজন্য একটু খেয়াল করবে কিন্তু। এবার ভেক্টর রাশির ত্রিগুণন আমরা জানবো। দেখো, আমরা কিন্তু দুইটি ভেক্টর রাশি নিয়ে গুণ করেছি, ডট গুণ করেছি এবং ক্রস গুণ করেছি। তাহলে সেখানে কয়টি ভেক্টর রাশি ছিল, দুইটি, এ এবং বি। কত ছিল বলো, এ এবং বি। আমরা দুইটি ভেক্টর রাশি নিয়ে ডট গুণন এবং ক্রস গুণন করেছি। সেখানে কিন্তু তুমি যেটা দেখেছো, সেখানে কিন্তু কি দেখেছো যে আমাদের সেখানে কয়টা ভেক্টর রাশি, আমাদের দুইটি ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশি ত্রিগুণন হচ্ছে কি, ভেক্টর রাশি কয়টা থাকবে, এখানে তিনটা থাকবে। এখানে এই ত্রিগুণন আমরা দুই ধরনের ত্রিগুণন পেতে পারি, সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। অর্থাৎ স্কেলার ত্রিগুণন এবং ভেক্টর ত্রিগুণন, অর্থাৎ তিনটি ভেক্টর রাশির গুণন আমরা শিখব। এটা ইম্পর্টেন্ট, তিনটি ভেক্টর রাশির গুণন আমরা একটা শিখব। প্রথমে আমরা শিখব স্কেলার ত্রিগুণন। প্রথমে আমরা শিখব কি বলো, স্কেলার ত্রিগুণন। একটা জিনিস লক্ষ্য করো, আমার এখানে একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, একটা ভেক্টর কত সি। তাহলে এখানে কয়টি ভেক্টর আছে, তিনটি ভেক্টর আছে। একটি আছে এ, একটি আছে বি এবং একটি আছে কত সি। তাহলে আমাদের এখানে কয়টি ভেক্টর আছে, তিনটি ভেক্টর। একটি ভেক্টর হচ্ছে এ, একটি ভেক্টর বি এবং একটি ভেক্টর সি। এই তিনটি ভেক্টরের আমরা কি গুণন করব, স্কেলার ত্রিগুণন করব। এই স্কেলার ত্রিগুণন করার নিয়ম হলো যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করবে কিন্তু, আমার স্কেলার ত্রিগুণন বা ট্রিপল প্রোডাক্ট, হ্যাঁ এই ট্রিপল প্রোডাক্ট হচ্ছে 3। তাহলে তিনটি ভেক্টর লাগবে। তাহলে তিনটি ভেক্টর কিন্তু কোয়ান্টিটি আমি পেয়ে গেছি, এ বি সি। তাহলে যে কোনো দুটির ক্রস গুণফল, এখানে যে কোনো এ ক্রস বি হতে পারে, বি ক্রস সি হতে পারে, সি ক্রস এ হতে পারে। যে কোনো দুটির ক্রস গুণফল অপরটির ডট গুণে যে স্কেলার রাশি পাওয়া যায় তাকে আমরা বলবো স্কেলার ত্রিগুণন। তাহলে স্কেলার ত্রিগুণন আমরা কাকে বলবো, তিনটি ভেক্টর রাশির যে কোনো দুটির ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণনে যে স্কেলার রাশি পাওয়া যায়। তাহলে তিনটি ভেক্টর রাশির যে কোনো দুটির ক্রস গুণফলের সাথে অন্য ভেক্টরের ডট গুণনে যে স্কেলার রাশি পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা স্কেলার ত্রিগুণন। তাহলে এখানে এ বি সি তিনটি ভেক্টর, তাহলে যে কোনো দুটির ক্রস গুণফল, যে কোনো দুটি ক্রস গুণফল, যেমন ধরি বি এবং সি করো, বি এবং সি ভেক্টরের ক্রস গুণফল এর সাথে অপর ভেক্টরের ডট গুণ। অপর ভেক্টরের ডট গুণ মানে এই যে ভেক্টরের সাথে ডট গুণ করলে যে কি রাশি পাবো, যে স্কেলার রাশি পাবো তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো স্কেলার ত্রিগুণন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট,
তোমরা কিন্তু একটু খেয়াল করবে, এগুলো দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, আমি এটা লেকচারের সাথে সাথে বলার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে স্কেলার ত্রিগুণন কাকে বলে। স্কেলার ত্রিগুণন হচ্ছে তিনটি ভেক্টর রাশির যে কোনো দুটির ক্রস গুণফলের সাথে অপর ভেক্টরের ডট গুণনে যে স্কেলার রাশি পাওয়া যায়। এই দেখো এখানে খেয়াল করো, এই ফার্স্ট ব্র্যাকেটে দুটি ভেক্টর রাশির গুণনে কি পাওয়া যায়? একটি ভেক্টর রাশি। তাহলে এই দুটি ভেক্টর রাশির গুণনে একটি ভেক্টর রাশি পাবো, আর এখানে একটি ভেক্টর রাশি। এই দুটি ভেক্টর রাশির ডট গুণনে কি রাশি পাবো? স্কেলার রাশি পাবো। তাহলে স্কেলার ত্রিগুণন কি রাশি বলো? স্কেলার ত্রিগুণন হচ্ছে স্কেলার রাশি। স্কেলার ত্রিগুণন কি রাশি? স্কেলার রাশি। তাহলে এই স্কেলার ত্রিগুণন, এই যে যে স্কেলার রাশি, এখানে আমরা পেলাম কত? এ ডট বি ক্রস সি। এখন যদি তুমি মনে করতে যে না, আমি এইভাবে দেবো না, আমি সি ক্রস এ দেবো, তারপরে তার সাথে ডট গুণ বি দেবো, তুমি সেটাও দিতে পারতে। আবার তুমি যদি দিতে পারতে এ ক্রস বি ডট সি, সেটাও তুমি দিতে পারতে। ঠিক যেমন এখানে কি আছে, বি ক্রস সি ডট এ, তুমি এইভাবেও লিখতে পারতে। আবার তুমি লিখতে পারতে কত? সি ক্রস এ ডট বি, এটাও তুমি লিখতে পারতে। আবার তুমি লিখতে পারতে। প্রশ্নগুলো তুমি একটু লিখে রাখো, আমি তারপরে শেষে আলোচনা করব। শেষে আমি আলোচনা করব, প্রশ্ন নেব। তারপরে কত আছে? সি ডট এ ক্রস বি, আমরা কিন্তু এভাবেও কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এটা স্কেলার ত্রিগুণন গেল। এবার লক্ষ্য করো যে স্কেলার ত্রিগুণন, খেয়াল করো যে তিনটি ভেক্টর রাশির যে কোনো দুটির ক্রস গুণনের সাথে অপর ভেক্টরের ডট গুণন নিলে একটি স্কেলার রাশি পাওয়া যায়। এরূপ গুণনকে কি বলে? স্কেলার ত্রিগুণন বলে। এরূপ গুণনকে কি বলে বলো? স্কেলার ত্রিগুণন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু বুঝতে পারলে যে এই স্কেলার ত্রিগুণনটা কি, এবং এটা যেভাবে লেখা যায় সেটা তুমি দেখলে যে এ ডট বি ক্রস সি সমান বি ডট সি ক্রস এ সমান সি ডট এ ক্রস বি, এইভাবেও কিন্তু লিখতে, তুমি যে কোনো দুটি নিয়ে করতে পারবে। যে কোনো দুটির ক্রস গুণফল, অপরটির ডট গুণ। যে কোনো দুটির কি ক্রস গুণফল, অপরটির কি গুণফল বলো? অপরটির হচ্ছে ডট গুণফল নিয়ে আমরা স্কেলার ত্রিগুণন পাবো। এবার দেখি আসলে স্কেলার ত্রিগুণ দিয়ে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে কি কাজে লাগে। দেখো, এই যে স্কেলার ত্রিগুণন এ ডট বি ক্রস সি, এটা কিন্তু ত্রিমাত্রিক। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর এবং সি একটা ভেক্টর। তাহলে কি ভেক্টর? আমরা এখানে দেখিয়েছি এ একটা ভেক্টর, এই যে এটা এ ভেক্টর। এটা কি ভেক্টর? বি ভেক্টর। এটা বি ভেক্টর। আর এটা কি ভেক্টর দেখো তো? সি ভেক্টর। এই যে যে এই বি ক্রস সি, বি ক্রস সি ডট কত? এ, এটা করছে কি, এই যে যে ঘনাকৃতি বস্তুটি দেখা যাচ্ছে, এই ঘনাকৃতি বস্তুর আয়তন নির্দেশ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি নোট রাখো তোমরা, যে এ ডট বি ক্রস সি সমান সমান কি করবে? এই যে যে ঘনাকৃতি বস্তু, এই ঘনাকৃতি বস্তুটি কি নির্দেশ করবে? আয়তন নির্দেশ করবে। এটা কিন্তু আমরা প্রমাণেও দেখাবো, এটা আমরা প্রমাণেও দেখাবো যেটা কি নির্দেশ করে? আয়তন নির্দেশ করে। তাহলে দেখো, এর মান, অর্থাৎ এই যে আমরা করলাম, এটা এইভাবে করতে পারি, আমি এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। তাহলে এইভাবে যদি করি তাহলে এর একটা মান পাবো, ধরি সেই মান এন। এই এনটা কি? এই এনটা হচ্ছে এই ঘনাকৃতি বস্তুর আয়তন। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা স্কেলার ত্রিগুণন কি নির্দেশ করে? স্কেলার ত্রিগুণন কি নির্দেশ করে বলো? ঘনাকৃতি বস্তুর আয়তন নির্দেশ করে। ঘনাকৃতি বস্তুর কি নির্দেশ করে? আয়তন নির্দেশ করে। এটা আমরা প্রমাণ করব। এবার দেখো, যদি স্কেলার ত্রিগুণনের মান শূন্য হয়, স্কেলার ত্রিগুণনের মান কি হয় বলো? শূন্য হয়। তোমাদেরকে, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো সমতলীয় ভেক্টর কাকে বলে। যদি দুই বা ততোধিক ভেক্টর একই একই সমতলে অবস্থান করে, তাহলে সেই ভেক্টরকে কি ভেক্টর বলে? সমতলীয় ভেক্টর। তোমরা এটা কিন্তু ভেক্টরের যে প্রথম অংশ তোমরা পড়েছো, সেখানে কিন্তু তোমরা জানতে পেরেছো যে সমতলীয় ভেক্টর কি। সমতলীয় ভেক্টরের কথা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, তাহলে সেটা কি ভেক্টর? সমতলীয় ভেক্টর। সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এই আগের স্লাইডে যেটা দেখিয়েছি এ ডট বি ক্রস সি সমান সমান এন। তাহলে এ ডট বি ক্রস সি সমান এন, এন হচ্ছে যে কোনো মান, যে কোনো মান। এই মান যদি থাকে তাহলে এটা কি করবে? ঘনাকৃতি বস্তুর আয়তন নির্দেশ করেছিল। কি নির্দেশ করেছিল বলো? ঘনাকৃতি বস্তুর আয়তন নির্দেশ করেছিল। কিন্তু এখানে যদি এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে? তাহলে এটি দেখো কি হবে, এটি হবে হচ্ছে, এই দেখো এই ভেক্টর তিনটি কোথায় অবস্থান করছে?
সমতলে, এটি হবে সমতলীয় ভেক্টর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি মান থাকে তাহলে কি করবে, ওই যে এ বি সি যে ঘনকের মাত্রা বা বাহু নির্দেশ করবে তার আয়তন নির্দেশ করবে। আর যদি এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয়ে যায় তাহলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করবে, অর্থাৎ তারা সমতলীয় ভেক্টর হবে। তাহলে এই দুটো বিষয় কিন্তু তোমরা খুবই গুরুত্বের সহিত লক্ষ্য করবা যে সমতলীয় ভেক্টর হওয়ার কি শর্তগুলো, সেগুলো কিন্তু লক্ষ্য করবে। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে যে এর মান কত হলে ভেক্টর তিনটি সমতলী হবে, অথবা এই ভেক্টর তিনটি সমতলী হতে হলে কি শর্ত তোমাকে আরোপ করতে হবে, এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে। তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যায় যাব। দেখো এখানে আমরা কি পেলাম, আমরা পেলাম এ ডট বি ক্রস সি যদি 0 হয় তাহলে এ বি সি ভেক্টর তিনটি কি হবে, সমতলীয় সমতলীয় হবে। আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ঘনবস্তুর আয়তন নির্দেশ করবে। এটা তোমরা লিখে রাখো, এটা অনুধাবনমূলক প্রশ্ন, যে এ ডট বি ক্রস সি সমান সমান 0 হলে কি হবে, এটা এটা এ বি সি ভেক্টর তিনটি সমতলীয় ভেক্টর হবে। আর নট ইকুয়াল টু 0 অর্থাৎ যে কোনো মান থাকলে সেটা কি করবে, সেটা ঘনবস্তুর আয়তন নির্দেশ করবে। সেটা কি করবে বলো, ঘনবস্তুর আয়তন নির্দেশ করবে। এবার দেখো যে এটা 0 না হলে ঘনবস্তুর যে আয়তন নির্দেশ করে আমরা সেটা একটু দেখব, যে 0 না হলে ঘনবস্তুর কি নির্দেশ করে, আয়তন নির্দেশ করে। তো এখানে আমরা একটা ফিগার, তোমরা এই ফিগারটা আগেও দেখিয়েছি, এটা কি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এই যে ও আর কি ভেক্টর, এ ভেক্টর। ওপি কি ভেক্টর, বি ভেক্টর। ওসি কি ভেক্টর, সি ভেক্টর। ওসি কি ভেক্টর বলো, সি ভেক্টর। তাহলে তোমরা কিন্তু এটা কিন্তু দেখতে পেয়েছো যে আসলে এগুলো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বারা আমরা চিহ্নিত করেছি। তাই এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বারা যদি চিহ্নিত করে থাকি তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করো যে এই যে বি এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, দেখো এই যে আমরা একটা কোণ ধরেছি যে এটা থিটা, না আমরা এখানে এই এই যে এই অক্ষের সাথে এই কোণটাকে আমরা থিটা ধরি, এই যে এটা একটা থিটা কোণ, এইটাকে আমরা চিনি গুরুত্ব দিয়েছি। এটা অন্য একটা কোণ ধরলে ভালো হতো। তা এটা হলো থিটা, এটা কি থিটা। তাহলে এ কে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কয়টা উপাংশ পাবো, দেখো দুইটি উপাংশ পাবো। হ্যাঁ, তাহলে এবিসি ভেক্টর তিনটি চিত্রের ঘনমাত্রিক তিনটি সন্নিহিত বাহু নির্দেশ করে। তাহলে এখানে তিনটি সন্নিহিত বাহু নির্দেশ করেছে। তাহলে ধরি এটা কি জেড অক্ষের সাথে কত কোণ করেছে, থিটা কোণ করেছে। তাহলে বিওসি এর ক্ষেত্রফল কত, বিওসি এর ক্ষেত্রফল কত আমরা জানি, বি ক্রস সি এর পরম মান। বিওসি এর ক্ষেত্রফল কত বলো, বিও ক্রস সি এর পরম মান। এবার দেখো এই এ বাহু, এই বাহুকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কয়টা উপাংশ পাবো, দুইটি উপাংশ। এটা থিটা, তাহলে এই যে যার সাথে থিটা সেই তো ভূমি, তাহলে এ কস থিটা এদিকে সাইন থিটা। তাহলে এই যে এ কস থিটা, এই এ কস থিটাটাই হবে কি, এই যে এই সামান্তরিকের উচ্চতা, এই সামান্তরিকের কি হবে, উচ্চতা। তাহলে আমরা দেখো ঘনমাত্রিক বস্তুর আয়তন কি, উচ্চতা গুণ সামান্তরিকের ক্ষেত্রফল। উচ্চতা গুণ কত, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে উচ্চতা কত, এ কস থিটা, আর সামান্তরিকের ক্ষেত্রফলের মান কত, বি ক্রস সি, বি ক্রস সি। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, এ ডট বি ক্রস সি। তাহলে দেখো তো ঘনবস্তুর আয়তন আমরা কিভাবে পেলাম, এ ডট বি ক্রস সি, এটা কি স্কেলার ত্রিগুণন না, এই মাত্র আমরা শিখেছি এটা কি বলো, স্কেলার ত্রিগুণন। এটা কি শিখেছি বলো, স্কেলার ত্রিগুণন। তাহলে স্কেলার ত্রিগুণনে যদি মান থাকে তাহলে সেটা কি করবে, ঘনবস্তুর আয়তন নির্দেশ করবে। আর যদি এটার মান 0 হয়ে যেত তাহলে এই ভেক্টর তিনটি কি হতো, এই ভেক্টর তিনটি হতো সমতলীয় ভেক্টর। এই ভেক্টর তিনটি কি হতো বলো, সমতলীয় ভেক্টর হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এগুলো কিন্তু একটু ধৈর্য ধরে খেয়াল করবে যাতে, এবং বাড়িতে প্র্যাকটিসও করবে। প্র্যাকটিস করলে দেখবা যে এই যে আমি যে লেকচারগুলো তোমাদের সঙ্গে আমার লেকচারগুলো হচ্ছে, তোমরা দেখবা যে এগুলো যদি তোমার প্রয়োজন আর একবার একটু তুমি দেখে নিতে পারো তাহলে দেখবে যেগুলো কিন্তু তোমাদের খুব সহজ হয়ে গিয়েছে। তাহলে অতএব স্কেলার ত্রিগুণন ঘনমাত্রিক বস্তুর আয়তন নির্দেশ করে। তাহলে এটা যদি তোমার আসলে উচ্চতর দক্ষতার প্রশ্ন দিতে পারে যে স্কেলার ত্রিগুণন ঘনমাত্রিক বস্তুর আয়তন নির্দেশ করে, আলোচনা করো, তখন তুমি এটা দিয়ে দিবে কিন্তু। হ্যাঁ, এটা উচ্চতর দক্ষতার প্রশ্ন। এবার দেখো যে এর মান কত হলে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটি সমতলীয় অবস্থান করবে। তাহলে এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বলো তো, তিনটি ভেক্টর সমতলে অবস্থান করতে হলে তাদের কি করতে হবে,
তাদের স্কেলার ত্রিগুণন যে স্কেলার ত্রিগুণফল কত হবে? 0 হতে হবে। কত হতে হবে? 0 হতে হবে। তাহলে এ ক্রস বি ডট সি সমান সমান কত? 0 হলে তারা কি হবে? তারা একই সমতলে অবস্থান করবে। তাহলে এ ক্রস বি আমি আগে নিলাম। তাহলে এ ক্রস বি দেখো এখানে কত? আই হ্যাড 3 মাইনাস 2 মাইনাস জে হ্যাড, এই যে এখানে যা আছে কে হ্যাড, তাহলে এইটাই সে এ ক্রস বি। এ ক্রস বি। তারপর আমরা কি করব? এর সাথে এই যে সি ডট গুণন নিছি। তাহলে কত পেয়েছি? -25 প্লাস 5a। তাহলে এর মান কত হবে? যদি সমতলীয় ভেক্টর হতে হয় এত সমান সমান কত হবে? 0 হতে হবে। তাহলে এত সমান কত? 0। এই যে এত সমান কত? 0। 0 হতে হলে এখানে এর মান কত? এর মান 5। তাহলে এর মান 5 হলে ভেক্টর তিনটি সমতলীয় হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে তিনটি ভেক্টর থাকলে এই ভেক্টর তিনটি সমতলীয় ভেক্টর, নাকি এই তিনটি ভেক্টর কোনো সামান্তরিক কোনো ঘনাকৃতি যে বস্তু, সেই ঘনাকৃতি বস্তু নির্দেশ করছে কিনা সেটা কিন্তু তুমি কিন্তু কি পরীক্ষা দ্বারা বুঝতে পারবে? স্কেলার ট্রিপল প্রোডাক্ট দ্বারা তুমি কিন্তু এটা ব্যাখ্যা করতে পারবে। এবার আসুক ভেক্টর ত্রিগুণন। ভেক্টর ত্রিগুণন হচ্ছে তিনটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তবে সেটাকে আমরা কি বলবো? ভেক্টর ত্রিগুণন বলবো। এটা তোমাদের ইন্টারমিডিয়েটে আমরা খুব একটি বেশি ব্যবহার এখানে করব না, এই বিশেষ তিনটি ভেক্টরের গুণনটা। তাহলে শুধু জেনে রাখো যে তিনটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তবে তাকে ভেক্টর ত্রিগুণন বলে। তিনটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তবে তাকে আমরা কি বলবো? ভেক্টর ত্রিগুণন বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো পদার্থবিজ্ঞানে ভেক্টরের গুরুত্বটা কি। পদার্থবিজ্ঞানে ভেক্টরের গুরুত্বটা খুবই কিন্তু কথা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভেক্টর রাশিসমূহ পদার্থবিজ্ঞানে খুবই উপযোগী বলে প্রমাণিত। স্থানাঙ্ক ব্যবস্থা অপসারণ বা ঘূর্ণনের ফলে ভেক্টর সমূহের মধ্যেকার সম্পর্কের কোনো পরিবর্তন হয় না। তাহলে তুমি স্থানাঙ্ক ব্যবস্থা যদি অপসারণ করো বা রোটেট করো তাহলে এই ভেক্টর রাশির মধ্যকার কোনো পরিবর্তন হবে না। অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে প্রসঙ্গ কাঠামো ঘোরালে বা অপসারণ করলে পদার্থবিজ্ঞানের নিয়মাবলীর রূপের কোনো পরিবর্তন হয় না। সুতরাং ভেক্টরের ভাষা হলো একটি আদর্শ ভাষা যার মাধ্যমে পদার্থবিজ্ঞানের নিয়মাবলী প্রকাশ করা যায়। তাহলে ভেক্টরের ভাষাটা কি? আদর্শ গাণিতিক ভাষা যার মাধ্যমে কি করা যায়? পদার্থবিজ্ঞানের নিয়মাবলী বা সূত্রকে প্রকাশ করা যায়। যদি আমরা একটি সূত্রকে ভেক্টর রূপে প্রকাশ করতে পারি তবে প্রসঙ্গ কাঠামোর ঘূর্ণন বা অপসারণের ফলে সূত্রটি অপরিবর্তিত থাকবে। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। তাহলে অনুধাবনমূলক প্রশ্ন যদি আসে পদার্থবিজ্ঞানে ভেক্টর রাশি কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যদি প্রসঙ্গ কাঠামোটা যদি ঘুরাই, আমরা যে রেফারেন্স ফ্রেম ওটা যদি আমরা অপসারণ করি বা ঘুরাই তাহলে ওই পদার্থবিজ্ঞানের সূত্রটি কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এজন্যই আমরা কি করি? পদার্থবিজ্ঞানে এই ভেক্টরগুলো আমরা অধ্যয়ন করি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো কিন্তু একটু খেয়াল করবে। এবার দেখো মূল্যায়ন। আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে ভেক্টর ত্রিগুণন কাকে বলে, দেখো ভেক্টর ত্রিগুণন কাকে বলে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এটা পারবে যে ভেক্টর ত্রিগুণন কাকে বলে। যে আমি এইমাত্র বলেছি যে তিনটি ভেক্টর রাশি যার তার যে কোনো দুটির ক্রস গুণফলের সাথে অপরটির ডট গুণন নিলে যে রাশি স্কেলার রাশি পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর, সরি, এখানে ভেক্টর ত্রিগুণন হচ্ছে তিনটি ভেক্টর রাশির ক্রস গুণফলে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে আমরা সেটাকে বলবো কি? ভেক্টর ত্রিগুণন। আর স্কেলার ত্রিগুণন হচ্ছে তিনটি ভেক্টর রাশি তার যে কোনো দুটির ভেক্টর গুণফলের সাথে বা ক্রস গুণফলের সাথে অপরটির ডট গুণন নিলে যে স্কেলার রাশি পাওয়া যায় তাকে স্কেলার ত্রিগুণন বলে। স্কেলার ত্রিগুণনের মান শূন্য হলে ভেক্টর তিনটি কেমন হবে? ভেক্টর তিনটি কি হবে বলো তোমরা? অবশ্যই তোমরা পারবে, সমতলীয় হবে। আর শূন্য না হলে সেটা কি নির্দেশ করবে? ঘনবস্তুর আয়তন নির্দেশ করবে। কি করবে? ঘনবস্তুর আয়তন নির্দেশ করবে। এবার তোমাদের বাড়ির কাজে চলে যাব। দেখো এখানে দুটি বাড়ির কাজ আছে, এটা একটু খেয়াল রাখো যে এই বাড়ির কাজ দুটো তোমরা, আর তোমাদেরকে আসলে ধন্যবাদ না দিয়ে পারছি না যে তোমরা, আমি দেখেছি যে অনেক স্টুডেন্টই যারা ক্লাসে থাকো তারা বাড়ির কাজগুলো করে আমাকে জমা দিয়েছো। আমি চেষ্টা করেছি সকলের উত্তর দেওয়ার জন্য, ফিজিক্স এবং আইসিটি দুটোই। তো তোমরা এই বাড়ির কাজ দুটো করবে, করে সংক্ষিপ্ত পেজে করার চেষ্টা করবে, করে এটাকে আমার কাছে জমা দিবে। আমি চেষ্টা করব তোমাদের এটা দেখে তোমাদের মূল্যায়ন করার জন্য। তো এটা বাড়ির কাজ রইল। আর এখন আমি তোমাদের সাথে আলোচনায় চলে যাব।
তোমাদের সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ। এখন তোমাদের তোমরা কি লেকচার বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমরা হ্যাঁ বলো বলো। একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো প্লিজ। স্যার, ওই যে ত্রিগুণনে দুইটা ভেক্টরের হুম, ক্রস গুণের সাথে আর একটা ডট গুণ হচ্ছে স্কেলার, তাই না হ্যাঁ 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 স্যার? এদের মান কি একই হবে? আমি যদি স্যার এক জায়গায় বি গুণ সি নিলাম আর একজন সি হ্যাঁ গুণিয়ে হ্যাঁ, নিছে, এখানে একটা খেয়াল করবে তোমরা, তুমি এটা করে দেখো, তুমি করে দেখো, তুমি কিন্তু দেখো, তুমি যদি, যেহেতু এটা কি ছিল দেখো তো একটু মনে পড়ে কিনা, এ ডট বি ক্রস সি ব্র্যাকেট, স্যার বি ডট সি ক্রস এ, এগুলো কি সমান না? এইটা সমান এইটা সমান এইটা, তিনটি সমান ছিল। জি জি তাহলে সমান থাকলে তাদের মান কি হবে? এবার তুমিই বলো। সমান। হ্যাঁ, জি মানগুলো স্যার। সমান হবে, সমান হবে। হ্যাঁ, আর ওই গাণিতিক সমস্যা দেওয়া আছে, ওটা করলে তুমি আরো একটু বুঝতে পারবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো ইমরান, কি ইমান, ইমান বলো। স্যার যদি তিনটি ভেক্টরের নির্ণায়কের মান শূন্য হয় তাহলে তারা সমতলী হবে না স্যার? হ্যাঁ, নির্ণায়কের মান, হ্যাঁ এখানে একটু তুমি যেটা বলেছো এটাও ভালো বলেছো, এইভাবেও করা যেতে পারে। এভাবেও আমি যেহেতু সংজ্ঞা দিয়েছি যেভাবে, আমি সেভাবে চেষ্টা করেছি করার জন্য। হ্যাঁ, ইমান যে প্রশ্নটি করেছে এখানে, যে যদি তিনটি ভেক্টরের নির্ণায়ক মান শূন্য হয়, শূন্য হলে তারা কিন্তু সমতলী হবে, এটাও হবে। তাদের নির্ণায়কের মান শূন্য হলে তারা কি হবে বলো? সমতলী হবে। হ্যাঁ, তোমার ধারণা ঠিক আছে, হবে। ধন্যবাদ তোমাকে প্রশ্নের জন্য। হ্যাঁ, কামরুন নাহার বলো, কিছু বলতে চাও? হ্যাঁ বলো বলো। হ্যাঁ। হ্যাঁ বলো, কামরুন নাহার বলো তুমি। স্যার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, প্রশ্ন করবে না, আর কেউ প্রশ্ন করবে? স্যার আপনাকে এইচডব্লিউ জমা দিও কি হবে স্যার? হ্যাঁ, তুমি কমেন্ট বক্সে ছবি তুলে দেবে, আমি লেকচার তো দিয়ে দেবো, আপলোড করে দেবো, তারপর কমেন্ট বক্সে তোমরা ছবি তুলে দেবে। অন্যরা যেভাবে দেয়, আমাকে কিন্তু অনেকেই কিন্তু এই বাড়ির কাজগুলো করে জমা দেয়। আমি তোমাদের প্রতি অত্যন্ত খুশি যে তোমরা বাড়ির কাজগুলো জমা দাও, আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে তোমরা এই কাজগুলো তোমরা আসলে করে জমা দিয়েছো। হ্যাঁ, আমাদের কিছু সময়ের মধ্যেই কেটে যাবে। আর একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, এই আমার লেকচার যেগুলো আমি দিচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কি সাব্বির, বলো বলো। স্যার আমি এই ভেক্টর গুণনটা স্যার একটু বুঝতে পারিনি স্যার। ও, ভেক্টরের গুরুত্বটা খেয়াল করো, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা সিস্টেম আলোচনা করার জন্য আমরা কিন্তু একটা কাঠামো বিবেচনা করি। দেখো, এক্স ওয়াই জেড কাঠামো বিবেচনা করি। এখানে বলা হয়েছে যে এই কাঠামোর যদি ঘূর্ণন, রোটেশন হয়, রোটেশন হলে পরে এই ভেক্টরের যে যদি কোনো সূত্র, যদি ভেক্টরের সূত্র হয়, তাহলে সেটা কি থাকে? অপরিবর্তিত থাকে। দেখো তো, রোটেশনে যদি সিস্টেমটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমার হিসাবটাই ভিন্ন হয়ে যাবে। কিন্তু ভেক্টর এমন একটি গাণিতিক ভাষা, যে ভাষাটা কি হয়েছে, প্রসঙ্গ কাঠামোর ঘূর্ণনেও সেই ভাষাটা অপরিবর্তিত থাকবে। এই জন্য পদার্থবিজ্ঞানে ভেক্টরের গুরুত্ব অপরিসীম। একেবারে সরল কথায়, অত আমরা পেঁচাবো না, ঝামেলা করবো না, আমরা এখানে সরল ভাষায় আমরা বলবো যে যদি প্রসঙ্গ কাঠামোর স্যার আপনার এই, হ্যাঁ বলো 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 বলো। স্যার আপনার যে এর আগে যে একটা ক্লাস নিয়েছেন স্যার, ওই ক্লাসটা স্যার কোথায় পাবো? ও, এটা তো তোমাদের গ্রুপেই আছে। আমার 3টে ক্লাস ফিজিক্সের হয়েছে, এটা 4 নাম্বার ক্লাস, এটা গ্রুপেই আছে। গ্রুপে আছে, একটু নিচের দিকে চলে গেছে, বুঝছো? স্যার আসলে আমি আর নাহলে তুমি একটু ব্যক্তিগতভাবে আমার আগের সাথে ক্লাসগুলো করতে পারিনি তো স্যার। যোগাযোগ করো, আমি লিংক দিয়ে দিব। আমি আমার গ্রুপে কি আপনি নাম সার্চ করতে বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিংক স্যার দিয়ে আমি দিব। আপনারে হ্যাঁ বলো। আমি আপনারে স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি স্যার, ওটা একটু অ্যাকসেপ্ট করেন স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ওইভাবে আসলে দেখিনি, অনেক রিকোয়েস্ট জমা হয়ে গেছে তো। হ্যাঁ, আচ্ছা, সাব্বির রনি। স্যার আগের ক্লাসগুলো করে, জি স্যার, সাব্বির রহমান রনি।
আচ্ছা, কে বললো? জিনিয়া, তোমার কথা শোনা যায় না। জিনিয়া তাবাসসুম, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। এখনই শেষ হয়ে যাবে বা কেটে যাবে, 1 মিনিটের কম সময় আছে। তো তোমরা আসলে যে স্যার ক্লাসে এক্সামটা কতবার বুঝতে পেরেছো, এটা ভালো লাগছে। আকাশ কিছু বলবে? আকাশ, সংক্ষেপে তুমি বলো। স্যার এক্সামটা কতবার হবে? ও, এক্সাম আমি নিবানি। স্যার আমার আমি এই ক্লাস শেষ হয়ে গেলে, এই সপ্তাহ শেষ হয়ে গেলে আমি একটা গুগল ফর্মে একটা এক্সাম নিব তোমাদের।